নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস ধাত্রী দেবতা। আজ এই উপন্যাসটির প্রথম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস পাঠ। ১। বাংলাদেশের কৃষ্ণাভ কোমল উর্বর ভূমি প্রকৃতি বর্তমান বিহারের প্রান্তভাগে বীরভূমে আসিয়া অকস্মাৎ রূপান্তর গ্রহণ করিয়াছে। রাজরাজেশ্বরী অন্নপূর্ণা ষড়ৈশ্বর্য পরিত্যাগ করিয়া যেন ভৈরবী বেশে তপশ্চর্যায় মগ্ন। অসমতল গৈরিক বর্ণের প্রান্তর তরঙ্গায়িত ভঙ্গিতে দিগন্তের নীলের মধ্যে বিলুপ্ত হইয়া গিয়াছে। মধ্যে মধ্যে বনফুল আর খৈরি কাঁটার গুল্ম। বড় গাছের মধ্যে দীর্ঘ তালগাছ তপস্বিনীর শীর্ণ বাহুর মতো ঊর্ধ্বলোকে প্রসারিত। বীরভূমের দক্ষিণাংশে বক্রেশ্বর ও কোপাই দুইটি নদী মিলিত হইয়া কুয়ে নাম লইয়া মুর্শিদাবাদে প্রবেশ করিয়া ময়ূরাক্ষীর সহিত মিলিত হইয়াছে। এই কুয়ের পলিমাটির সুবিধা গ্রহণ করিয়াই লাঘাটা বন্দরের বাণিজ্য বাড়ির ৭ আনির মালিক কৃষ্ণদাসবাবু দেবীবাগ নামে শখের বাগানখানা তৈয়ারি করিয়াছিলেন। নানা প্রকার ফল ও ফুলের গাছগুলি পরিচর্যার ও চরভূমির উর্বরতার সতেজ পুষ্টিতে বেশ ঘন হইয়া বাড়িয়া উঠিয়াছে। বাগানের মধ্যে একটি পাকা কালী মন্দির, একটি মেটে ২ কুঠারি বাংলা ঘর, একখানি রান্নাঘর, মধ্যে মধ্যে ছায়াঘন গাছের তলায় বসিবার জন্য পাকা আসনও কৃষ্ণদাসবাবু তৈয়ারি করাইয়াছিলেন। কিন্তু তাহার অকাল মৃত্যুতে গ্রাম হইতে এত দূরে এই নির্জনে বাগানের শোভা সুখ উপভোগ করিবার মতো বয়স্ক উত্তরাধিকারীর অভাবেও বাগানখানা ম্লান নিস্তেজ হয় নাই, বরং বেশ একটু বন্য হইয়া উঠিয়াছে। কিন্তু তবুও চারিদিকের গৈরিক অনুর্বর রুক্ষ প্রকৃতির মধ্যে বাগানখানির শ্যামশোভায় চোখ জুড়াইয়া যায়। বাগানের মধ্যে কালীবাড়ির পাকা বারান্দায় বসিয়া কৃষ্ণদাসবাবুর পুত্র শিবনাথ একটা ধনুকে জ্যা রোপণ করিয়া টান দিয়া ধনুকটার সামর্থ্য পরীক্ষা করিতেছিল। অনতি দূরে মন্দিরের উঠানে তাহাদের রাখাল শম্ভু বাউরি বসিয়া নিবিষ্ট চিত্তে প্রভুর মুখের দিকে চাহিয়াছিল। প্রভু এবং ভৃত্য দুইজনেই বালক। বয়স তার 14-র বেশি নয়। এক পাশে খান ২ বাঁশের লাঠি ও কতকগুলো পাথর জমা করা রহিয়াছে। এগুলি তাহার যুদ্ধের সরঞ্জাম। গ্রামের অপর পাড়ার ছেলেদের সহিত সে যুদ্ধ করিতে আসিয়াছে। পূজার সময় হইতেই পাড়ার কিশোর রাষ্ট্রের মধ্যে অসন্তোষ এবং বিদ্বেষ পুঞ্জীভূত হইয়া উঠিতেছিল। ২ পাড়ার প্রতিমার শ্রেষ্ঠত্ব লইয়া তর্ক হইতে এ বিরোধের সূত্রপাত। ২ পাড়ার প্রতিমাই অবশ্য একই কারিগরের গড়া। তবুও তো তাহার ভালো মন্দ আছে। এ বিষয়ে কোনো মীমাংসা না হওয়ায় ও পাড়ার ছেলেরা দাবি করিয়াছিল তাহাদের প্রতিমা অধিক জাগ্রত। সে বিষয়ে শিবনাথের পাড়ার পরাজয় হইয়াছে, কারণ ও পাড়ার মানসিক বলিদান হয় ৫২টি, আর তাহার পাড়ায় মাত্র ৮টি। এই শোচনীয় পরাজয়ের হাত হইতে উদ্ধার পাইবার জন্য শিবনাথ ও পাড়ার ছেলেদের ফুটবল ম্যাচে চ্যালেঞ্জ করিয়াছিল। ম্যাচে হারিয়া ও পাড়ার ছেলেরা শিবনাথের দলের একটি ছেলের মাথা ফাটাইয়া দিল। শিবনাথ ও পাড়ার দলপতির কাছে চরমপত্র পাঠাইল। যদি অবিলম্বে অন্যায় আত্মঘাতকারীগণ ক্ষমা প্রার্থনা না করে, তবে তাহারাও ইহার প্রতিশোধ লইবে। তাহার পরই খণ্ডযুদ্ধ আরম্ভ হইয়া গেল। ও পাড়ার ছেলেরা এ পাড়ায় আসিলেই ইহারা বন্দী করিবার চেষ্টা করে। বন্দিত্ব স্বীকার না করিলে যুদ্ধ শুরু হয়। এ পাড়ার ছেলেরা ও পাড়ায় গেলে
বেশ ঘা কতক খাইয়া বাড়ি ফেরে। শেষ পর্যন্ত শিবনাথ শক্তির চরম পরীক্ষার জন্য বিপক্ষকে প্রকাশ্য যুদ্ধে আহ্বান করিল। উভয় পক্ষের সম্মতিক্রমে রণাঙ্গন নির্দিষ্ট হইয়াছে। ওই গৈরিক প্রান্তর। বাল্যমনের চাপল্য এবং খেয়ালের অন্তরালে শিবনাথের মনে আরও একটা বস্তু ছিল, সেটা তাহার শিক্ষার বৈশিষ্ট্য। ইহার মধ্যে স্কুল পাঠ্য পুস্তক ছাড়াও সে আরও অনেক বই পড়িয়া ফেলিয়াছে। অসমতল রণক্ষেত্রের কথা মনে হইতেই তাহার রাজসিংহের কথা মনে পড়িয়া গেল। বঙ্কিমচন্দ্রের রাজসিংহ সে পড়িয়াছে। ওই অসমতল খোয়াইগুলিও তো ঠিক পার্বত্য পথের মতো। সে অবিলম্বে মনে মনে রাজসিংহের পদ্ধতিতে আপন সৈন্য সমাবেশ পদ্ধতি ছকিয়া লইল এবং কয়জন বন্ধুকে লইয়া বেশ করিয়া দেখিয়া শুনিয়া নিপুণ সেনাপতির মতোই সৈন্য সমাবেশ করিল। পথের দুই পাশের অদূরবর্তী খোয়াইয়ের মধ্যে তাহার দলস্থ ছেলেদের লুকাইয়া রাখিল। কিছু দূরে সম্মুখে প্রকাশ্যভাবে জন কয়েক লইয়া সে যেন শত্রুপক্ষের প্রতীক্ষা করিয়া রহিল। ফলও হইল আশানুরূপ। শত্রুপক্ষীয়রা শিবনাথকে ক্ষীণবল দেখিয়া হৈ হৈ করিয়া তাহাদের সমীপবর্তী হইবামাত্র পাশ্চাত্যের লুক্কায়িত দল আত্মপ্রকাশ করিয়া পশ্চাৎভাগ হইতে আক্রমণ করিল। 5 মিনিটের মধ্যে শিবনাথের জয় হইয়া গেল। শত্রুপক্ষ ছত্রভঙ্গ হইয়া পলায়ন করিল। শিবনাথ শুধু অগ্রপশ্চাৎ ভাগের কথাই ভাবিয়াছিল, দুই পাশের মুক্ত পথ অবরোধের কথা ভাবে নাই। সেই পথ দিয়া শত্রুরা যে যেমন পারিল পলায়ন করিল। বন্দী হইল জন কয়েক পলায়ন পথে কাঁকড়ে পা হড়কাইয়া পড়িয়া আহত হইল। বাকি দলের পশ্চাতে শিবনাথের দুই ভাগে দুই দল বিভক্ত হইয়া অনুসরণ করিল। বন্দী যাহারা হইয়াছিল, শিবনাথ তাহাদের সহিত মন্দ ব্যবহার করিল না। সসম্মানে সকলের সহিত সন্ধি করিয়া আপনার বাগানের কিছু ফল উপহার দিয়া বিদায় করিল। তাহাদের সহিত শিবনাথের বা তাহাদের পাড়ার আর কোনো বিরোধ নাই। তাহারা স্বীকার করিয়াছে শিবনাথের পাড়ার ঠাকুর শ্রেষ্ঠ। তাহারা স্বীকার করিয়াছে শিবনাথের পাড়ার ফুটবল টিম শ্রেষ্ঠ এবং শিবনাথ শ্রেষ্ঠ। এখন শিবনাথ বসিয়া আছে বিপক্ষ দলের দলপতির প্রতীক্ষায়, কিন্তু অনুসরণকারীরা এখনো কেহ ফিরে নাই। শিবনাথ সংকল্প করিয়াছে দলপতির সহিত বন্দী পুরুষরাজের মতোই ব্যবহার করিবে। শিবনাথ সংকল্প করিয়াছে দলপতির সহিত বন্দী পুরুরাজের মতোই ব্যবহার করিবে, কিন্তু তাহার মন্ত্রী ও সেনাপতি সেই পা বাঁকা কানাই আর রজনীকে পাইলে তাহাদের দন্তে তৃণ ধরাইয়া ছাড়িবে। শম্ভু বলিল, ওরা আর আসবে না বাবু, সঞ্জে হয়ে এলো, চলেন বাড়ি যাই। সেই কখন আইচেন বলেন দেখি। শিবনাথ এইবার মুখ তুলিয়া চাহিল। সত্যই বেলা আর নাই, সূর্য পাটে বসিয়াছে, পূর্ব দিগন্ত অস্পষ্ট হইয়া আসিতেছে। সে বারান্দার উপরে উঠিয়া দাঁড়াইয়া চারিদিক লক্ষ্য করিয়া দেখিয়া বলিল, তাহলে সব গেল, কোথায় বল দেখি। শম্ভু বিজ্ঞভাবে ঘাড় নাড়িয়া বলিল, বাড়ি চলে গিয়েছে সব, খিদে লেগেছে আর সব যে যার বাড়ি গিয়েছে। মীমাংসাটা শিবনাথের মনঃপূত হইল না। যুদ্ধ করিতে আসিয়া ক্ষুধার তাড়নায় সৈন্য সামন্তেরা বাড়ি চলিয়া যাইবে কি। সে একটু চিন্তা করিয়া বলিল, তুই একবার গাছে চড়ে দেখ দেখি, কাউকে কোথাও দেখা যায় কিনা। ওই বয়রা গাছটাতে ওঠ, অনেকটা লম্বা, অনেক দূর দেখতে পাবি। শম্ভু স্বচ্ছন্দে দীর্ঘ গাছটার কাণ্ড বাহিয়া উঠিয়া গেল, ঠিক সরীসৃপের মতো। গাছের প্রায় শীর্ষদেশে উঠিয়া সে চারিদিকে চাহিয়া দেখিয়া বলিল,
কোথায় পাবেন আজ্ঞে? ও ঠিক সব মুড়ি খেতে বাড়ি চলে গিয়েছে। শিবনাথ হতাশ হইয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। শম্ভু গাছ হইতে নামিয়া আসিতেছিল। শিবনাথ দিগন্তের দিকে দৃষ্টি ফেলিয়া বেশ সুর করিয়া আবৃত্তি করিল, দ্য বয় স্টুড অন দ্য বার্নিং ডেক। ক্যাসবিয়াঙ্কার কথা তাহার মনে পড়িয়া গিয়াছে। ক্যাসাবিয়াঙ্কা আপনার স্থান ছাড়িয়া এক পা সরিয়া যায় নাই। সমুদ্র সে দেখে নাই, যুদ্ধজাহাজও কখনো দেখে নাই, কিন্তু তবু তাহার চোখের সামনে ক্যাসাবিয়াঙ্কার ছবি ফুটিয়া উঠিল। নীল জল, জ্বলন্ত জাহাজ, তাহারই মধ্যে দাঁড়াইয়া কিশোর ক্যাসাবিয়াঙ্কা। তাহার চারিপাশে দাউ দাউ করিয়া আগুন জ্বলিতেছে, তাহার দীর্ঘ চুল অগ্নুত্তপ্ত বাতাসে দুলিতেছে। And shouted but once more aloud, my father, must I stay, while o'er him passed through sail and shroud, the retching fires made way. সহসা তাহার কল্পনায় বাধা পড়িল। ও কি, দুইটা বড় শিয়ালে একটা কচি বাছুর মুখে করিয়া লইয়া আসিতেছে। না, শিয়াল তো নয়, জানোয়ার দুইটা আরও অনেক বড়। দেখিতে শিয়ালের মতো হইলেও শিয়ালের ভঙ্গির সহিত অনেক পার্থক্য। শিয়াল তো এমন লেজ সোজা করিয়া চলে না, তাহাদের গমনভঙ্গি তো এমন দৃপ্ত নয়। মুখের চেহারার সঙ্গে তো শিয়ালের মুখাকৃতি ঠিক মেলে না। সে সতর্কতা প্রকাশ করিয়া শম্ভুকে ডাকিল। শম্ভু, শম্ভু! কণ্ঠস্বরের ভঙ্গিমায় শম্ভু চকিত হইয়া উঠিয়া সাড়া দিল। কি? সে ঝপ করিয়া খানিকটা উঁচু হইতেই লাফ দিয়া মাটিতে পড়িল। শিবনাথ আঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, দেখেছিস? শম্ভু বলিল, এ কাজ সেরে ফেলিয়েছে শালারা, মরে গিয়েছে বাছুরটা। শিবনাথ প্রশ্ন করিল, শেয়াল তো নয়, হোড়ল নাকি রে? আজ্ঞে হ্যাঁ, বড় পাজি জাত। রক্ত পড়েছে দেখেন দেখি। শিবনাথ ধনুকটা নামাইয়া বলিল, মারব এক তীর? না, যাক, শালারা চলে যাক, তেড়ে আসবে, ছিঁড়ে ফেলাবে আমাদিকে, বাঘের জাত তো। নিঃশব্দে দাঁড়াইয়া উভয়ে জানোয়ার দুইটার দিকে চাহিয়া রহিল। শিবনাথ মুগ্ধ বিস্ময়ে দেখিতেছিল। তাহার বারবার মনে হইতেছিল, বন্দুকটা থাকিলে আজ সেও দুইটাকে শিকার করিয়া ফেলিতে পারিত। জানোয়ার দুইটা বাছুরটাকে মুখে করিয়া চলিয়াছে। সে চলার ভঙ্গিমার মধ্যে বিজয় গর্ব, আনন্দের আভাস। বাগানখানা পার হইয়াই উদাস পুকুর, প্রচণ্ড দিঘি মজিয়া এখন চাষের জমিতে পরিণত হইয়াছে। পুকুরটার সুউচ্চ পাড়গুলি বনফুল তৈরি শ্যাওড়া, শিমুল, তাল প্রভৃতি গাছ ও গুল্মের ঘন সমাবেশ এখন দুর্ভেদ্য জঙ্গলে পরিণত। জানোয়ার দুইটা সেই পাড়ের নিচের বাছুরটাকে ফেলিয়া বসিয়া হাঁপাইতে আরম্ভ করিল। শিবনাথের কৌতূহল ধীরে ধীরে বাড়িয়া উঠিতেছিল। রাশিয়ার বরফাচ্ছন্ন মেরুপ্রদেশের বিবরণের মধ্যে উল্ফের কথা পড়িয়াছে। উল্ফ, হায়েনা, নেকড়েবাঘ, হুড়ার। সে বলিল, চল একটু এগিয়ে দেখি। কৌতূহল শম্ভুরও বাড়িতে ছিল। সে বলিল, গাছের আড়ালে আড়ালে চলেন। গাছের আড়ালে আড়ালে আসিয়া অনেকটা নিকটেই পৌঁছানো গেল। শিবনাথ দেখিল, জানোয়ার দুইটা জিভ বাহির করিয়া হাঁপাইতেছে। আশ্চর্য! সে মুখবেদান ভঙ্গিমার মধ্যে হাসির রেখা পরিস্ফুট। জানোয়ার হাসে? হ্যাঁ, হাসে। বাড়ির কালুয়া কুকুরটার মুখেও আনন্দের আতিশয্যে এমন ভঙ্গি দেখা যায়, সেও হাসে। একটু পরেই একটা জানোয়ার অদ্ভুত শব্দ করিয়া উঠিল। আবার আবার সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিতেছিল। তবুও অস্পষ্ট আলোকে শিবনাথ দেখিতে পাইল, ছোট্ট ছোট্ট কুকুরছানার মতো কয়টা ছানা
একটা গর্ত হইতে কুঁ কুঁ শব্দ করিতে করিতে বাহির হইয়া আসিল। শম্ভু বলিল, বাচ্চা হয়েছে শালাদের, একটা দুটো তিনটে, দেখেন দেখেন, মজা দেখেন, বাচ্চাগুলোর তেজ দেখেন। বাছুরটার ক্ষতস্থান হইতে নির্গত রক্তধারা চাটিতে চাটিতে ছানাগুলি বিবাদ শুরু করিয়া দিয়াছিল। পরস্পরকে তাড়াইয়া দিয়া প্রত্যেকেই একা খাইতে চায়। যে বাধা পাইতেছে সেই ক্রুদ্ধ বিক্রমে গোঙাইয়া উঠিতেছে। বড় জানোয়ার দুইটা তেমনি বসিয়া আছে, বাচ্চাগুলির দিকে চাহিয়া এখনো তেমনি হাসিতেছে। অল্প কিছুক্ষণ পরেই ধাড়ি দুইটা মৃত পশু শাবকটাকে টানিয়া লইয়া বুকের দুই পাশ ছিঁড়িয়া খাইতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে শাবকগুলোর সে কি গর্জন! শম্ভু বলিল, ল্যান, আর লয়, এই সময়ে আমরা চলে যাই। খেতে নেগেছে বেটারা, এইবার মারামারি করবে। আঁধারও হয়ে এলো, খোয়াইগুলোর ভেতরে আবার সাপ খোপ বেরুবে। শিবনাথের কৌতূহল মেটে নাই। পশু দুইটার আহার আত্মসাতের কলহ দেখিবার জন্য প্রবল আগ্রহ হইতেছিল, কিন্তু সে আর আপত্তি করিতে পারিল না। তাহার মায়ের সুন্দর কঠিন মুখের দৃষ্টি তাহার মনশ্চক্ষে ভাসিয়া উঠিল। গাছের আড়ালে আড়ালে আত্মগোপন করিয়া বাগানের গাড়ি চলা পথটা ধরিয়া তাহারা গ্রামের দিকে অগ্রসর হইল। সরল সোজা পথটার দুই ধারে আমগাছের সারি। পূর্বে লাল কাঁকর বিছানো ছিল। এখন সে কাঁকরের উপর কুশ ও কুচি ঘাস পথটাকে অপরিচ্ছন্ন করিয়া তুলিয়াছে। ওদিকে ক্রুদ্ধ পশু দুইটার কলহ গর্জনে সন্ধ্যাটা ভয়াল হইয়া উঠিতেছে। চলিতে চলিতে শিবনাথ বলিল, আচ্ছা শম্ভু, হেঁড়লের বাচ্চা পোষ মানে না? শম্ভু বলিয়া উঠিল, দাঁড়ান, কাল সঞ্ঝের মুখে ধাড়ি দুটো যখন বেরিয়ে যাবে তখন একটা ধরে নিয়ে যাব। পুলকিত হইয়া শিবনাথ বলিল, ও দুটোকে আমি মেরে দিতে পারি বন্দুক পেলে, তা বন্দুক যে ছুঁতে দেয় না মা। শম্ভু বলিল, সাঁওতালদিকে বললে তিরিয়ে মেরে দেবে। শিবনাথ থমকিয়া দাঁড়াইয়া বলিল, শোন শোন, খেলা করছে বোধ হয়, কিন্তু দেখেছিস ঠিক যেন মানুষের মতো কথা বলছে, হাসছে, রাগছে, কাতরাচ্ছে, সব বোঝা যাচ্ছে। তখন তাহাদের কলহ গর্জন থামিয়া গিয়াছে। পিতামাতা এবং শাবক তিনটির আনন্দ কলরবে অন্ধকার বাগানখানা মুখরিত হইয়া উঠিয়াছে। শম্ভু দাঁড়াইয়া শুনিল। সত্যিই, হ্যাঁ হ্যাঁ রবের মধ্যে যেন হাসির আভাস ফুটিয়া উঠিতেছে। সে বলল, কি বলছে বেটারা ওরাই জানে, খুব খেতে পেয়েছে কি না। গ্রামে যখন তাহারা প্রবেশ করিল তখন ঘরে ঘরে আলো জ্বলিতে শুরু করিয়াছে। পথের উপর গাঢ় অন্ধকার। গ্রামের দেবমন্দিরে কাঁসর ঘণ্টা ধ্বনিত হইতেছে। শিবনাথ আশ্বস্ত হইল, তাহার মা পিসিমা এখন ঠাকুর বাড়িতে। সে তাড়াতাড়ি বই লইয়া পড়িতে বসিয়া যাইবে। পথেই তাহাদের কাছারি বাড়িতে তখন আলো জ্বালিয়াছে। শিবনাথ একেবারে তাহার পড়ার ঘরে গিয়া উঠিল। টেবিলের উপর রক্ষিত আলোটার মৃদু শিখাটাকে উজ্জ্বল করিয়া দিয়া একখানা বই হাতে করিয়া বসিয়া পড়িল। পরক্ষণেই সেখানাকে রাখিয়া দিয়া ডিকশনারিখানা খুলিয়া বাহির করিল। উল্ফ, ইরেক্ট, স্ট্রেট, টেলড, হার্স, ফার্ড, ট্র্যাঙ্ক-গ্রে, wild carnivorous, quadruped and Abscisian wolf, the Antarctic wolf, the maned wolf and the prairie wolf। আর কিছু নাই, কিন্তু নেকড়ে তো এদেশেও পাওয়া যায়। এমন অসম্পূর্ণ বিবরণে শিবনাথের মন ভরিল না। সে ক্ষুণ্ণ মনে বইখানি বন্ধ করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। কিছুক্ষণ পর আবার ডিকশনারি খুলিয়া বাহির করিল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীর বাঘেদের মধ্যে শ্রেষ্ঠ, বিক্রমে দুর্জয়, অপার সাহস, বাঘেদের রাজা। সমস্ত বিকেলটা কোথায় ছিলি রে শিবু? শিবনাথ
চমকিত হইয়া বইখানা রাখিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। তাহার পিসিমা গৃহদেবতার নির্মাল্য হাতে লইয়া ঘরে প্রবেশ করিলেন। তাহার সঙ্গে মাকে না দেখিয়া শিবনাথ আশ্বস্ত হইয়া উৎসাহ ভরেই বলিল, আজ দুটো হেরোল দেখলাম পিসিমা। শিবনাথের মাথায় নির্মাল্য স্পর্শ করিয়াই পিসিমা প্রশ্ন করিলেন, কোথায়? আমাদের দেবীবাগের পাশেই বাসা করেছে। আজ একটা বাছুর মেরে মুখে করে নিয়ে এলো। এহ, যে রক্তটা পড়ছিল! মুশকিল করলে তো। বাছুর, ছাগল, ভেড়া মেরে সর্বনাশ করবে দেখছি। তিনটে ছোট ছোট এইটুকু। শিবনাথের কথা আর শেষ হইল না। দ্বারপথের দিকে সহসা দৃষ্টিপাত করিয়াই সে নীরব হইয়া গেল। দুয়ারের সম্মুখেই তাহার মা কখন আসিয়া দাঁড়াইয়াছেন। মা বলিলেন, কিন্তু ও পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি করেছ কেন শিবু? শিবনাথ সম্মুখে অভয়দাত্রী পিসিমার উপস্থিতির ভরসায় সাহস করিয়া বলিল, মারামারি কেন করব? যুদ্ধ করেছি। যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ। ওরা যুদ্ধ করবে বলে ওই দেখো পত্র দিয়েছে। সে নিজের পকেট হইতে বিপক্ষের যুদ্ধ প্রস্তাব গ্রহণ করার সম্মতিপত্রখানা বাহির করিল। কিন্তু যুদ্ধ কিসের জন্য? এক গ্রামে বাড়ি, ভাইয়ের মতো সকলে। পিসিমা একবার বাধা দিয়া বলিলেন, বেশ করেছে। ওদের বাপেরা চিরকাল আমাদের হিংসে করে এসেছে। এখনো অপমান করারও সুযোগ পেলে ছাড়ে না। এখন থেকেই আবার ছেলেদের আক্রোশ দেখ না। মা হাসিয়া মৃদুস্বরে বলিলেন, না না ঠাকুরজি, দেশে দেশে ঝগড়া করা কি ভালো? তাহলে জানোয়ারের আর মানুষের তফাৎ কি? শিবনাথ মায়ের মুখের দিকে চাহিয়া ভাবিতেছিল। নেকড়েগুলোর কলহের কথা। এক এক সময় মাকে তাহার এত ভালো লাগে। 2 পরদিন বেলা 8টা তখনও বাজে নাই। শিবনাথের কাছারি বাড়ির দক্ষিণ দুয়ারির প্রকাণ্ড খড়ের বাংলোটার বারান্দায় তক্তপোষের উপর নায়েব সিং মহাশয় সেরেস্তা বিছাইয়া বসিয়াছিলেন। চাকর সতীশ ঢেড়া ঘুরাইয়া সনের দড়ি পাকাইতেছিল। চাপরাশি কেষ্ট সিং ঘরের মধ্যে মাথার পাগড়িটা ঠিক করিয়া লইতেছিল। বাংলোটার সহিত সমকোণ করিয়া পূর্ব দিকে আর একখানা ছোট খোড়ো বাংলো। ওই ঘরগুলিতে চাকর চাপরাশি থাকে। এই ঘরটার বারান্দায় চাল কাঠামোয় বাঁধা 2খানা পালকি ঝুলিতেছে। পালকি 2খানার নাম আছে। একখানা কর্তা সওয়ারি, একখানা গিন্নি সওয়ারি। অর্থাৎ একখানা বাড়ির কর্তার জন্য, অপরখানা বাড়ির গিন্নির জন্য নির্দিষ্ট। গিন্নি সওয়ারিটার সাজসজ্জা জাঁকজমক বেশি। ভিতরটা লাল শালু দিয়ে মোড়া। ছাদের চাঁদোয়ার পাশে পাশে ঝুটা মতির ঝালর। কাছারি বাড়ির সম্মুখেই কাঠা কয়েক জায়গা ঘিরিয়া ফুলের বাগান। একদিকে এক সারি নারিকেল গাছ, মধ্যে বেলা, জুঁই, করবী, জবা, কামিনী, স্থলপদ্ম প্রভৃতি গাছের কেয়ারি। ঠিক মধ্যস্থলে একটি পাকা বেদি। বাগানের পরই বিঘা দেড়েক স্থান প্রাচীর বেষ্টনীর মধ্যে তকতক করিতেছে। এইটি খামার বাড়ি। একদিকে এক সারিতে গোটা 3 ধানের খামার। বাগানের পাশেই খামার বাড়ি। যেখানে আরম্ভ হইয়াছে সেইখানেই একটি ফটক। ফটকের দুই পাশের খামারে গায়ে ফটকের দুই পাশের থামের গায়ে 2টি লতা, একটি মালতী ও অপরটি মধুমালতী। উপরে উঠিয়া তাহারা জড়াইয়া একাকার হইয়া গিয়াছে। বাড়ির পূর্ব গায়েই বাড়ুজ্যে বাবুদের শখের পুকুর। শ্রীপুকুরের দক্ষিণ পাড়ে আর একটা বাড়ি, বাবুদের গোশালা, চাষ বাড়ি ও শূন্য একটি আস্তাবল। পিসিমা আসিয়া দাঁড়াইলেন। পিছনে নিত্যঝি। নায়েব সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইলেন। চারিদিকে একবার সূক্ষ্ম দৃষ্টি বুলাইয়া লইয়া পিসিমা প্রশ্ন করিলেন, কেষ্ট সিং কোথা গেল? পাগড়িটা জড়াইতে জড়াইতে কেষ্ট সিং তাড়াতাড়ি বাহিরে আসিয়া দাঁড়াইয়া বলিল, আজ্ঞে? পিসিমা প্রশ্ন করিলেন,
শম্ভু কোথায়? গরু বাছুরকে সব খেতে দেওয়া হয়েছে? পুরু চশমাটা নাকের ডগায় টানিয়া দিয়া ভ্রু ও চশমার ফাঁক দিয়া এদিক ওদিক দেখিয়া সিংহ মহাশয় হাঁকিলেন, শম্ভু, এ শম্ভু! কেষ্ট সিং ততক্ষণে দ্রুত পদে শম্ভুর খোঁজে চলিয়া গিয়াছে। পিসিমা বলিলেন, এ খোঁজটা সকালেই নিতে হয় সিং মশায়। গো সেবায় অপরাধ হলে হিন্দুর সংসারে অভিসম্পাত হয়। নায়েব মাথা চুলকাইতে কি নায়েব মাথা চুলকাইয়া কি বলিতে গেলেন, কিন্তু তাহার পূর্বে পিসিমা বলিলেন, সতীশ, কাছারি ঘরটা খোলতো। কয়েক বৎসর পূর্বে কৃষ্ণদাসবাবুর মৃত্যু হইয়াছে, তাহার পর হইতে কাছারি কক্ষখানি বন্ধই আছে। নাবালক ছেলে সাবালক হইলে এ ঘর আবার নিয়মিত খোলা হইবে। সতীশ তাড়াতাড়ি চাবি খুলিয়া দিল। পিসিমা ঘরের মধ্যে প্রবেশ করিয়া নিস্তব্ধভাবে দাঁড়াইয়া রহিলেন। ঘরখানি পূর্বের মতোই সাজানো রহিয়াছে। প্রকাণ্ড লম্বা ঘরখানার ঠিক মধ্যস্থলে একখানা আবলুস কাঠের টেবিল, তাহার পিছনে একখানা ভারী কাঠের সেকেলের চেয়ার, টেবিলের দুই পাশে দুইখানা প্রকাণ্ড তক্তপোষ ঘরের দুই প্রান্ত পর্যন্ত বিস্তৃত। তক্তপোষের উপর ফরাশ বিছানোই আছে, ফরাশের উপর সারি সারি তাকিয়া। ঘরের দেওয়ালে বড় বড় দেবদেবীর ছবি। ঠিক দুয়ারের মাথায় সে আমলের মন্দিরের আকারের একটা ক্লক টকটক করিয়া চলিতেছিল। রূপার আলপোলাটি পর্যন্ত একটা তেপায়ার উপর পূর্বের মতোই রক্ষিত। নলটি টেবিলের উপর পড়িয়া আছে, যেন মালিক কোথায় কার্যান্তরে উঠিয়া গিয়াছেন। একটা দীর্ঘশ্বাস ফেলিয়া পিসিমা বলিলেন, জানালাগুলো খুলে দে, ঘরে রোদ আসুক। সে ঘর হইতে বাহির হইয়া আসিয়া নায়েবকে বলিলেন, বাগাতরের মহেন্দ্র গণকের কাছে একটা লোক পাঠাতে হবে। খোঁকার কুষ্ঠি দেখে একটা শান্তি। আর এক মুহূর্ত নীরব থাকিয়া পিসিমা বলিলেন, তাকে আপনি আসতে লিখে দিন। তারপর আবার বলিলেন, মহালে মহালে লোক পাঠানো হয়েছে। নায়েব বললেন, আজ্ঞে হ্যাঁ, পরশু লোক চলে গিয়েছে। পিসিমা আর দাঁড়াইলেন না, কাছারি বাড়ির সংলগ্ন শ্রীপুকুরের বাঁধা ঘাটে আসিয়া দাঁড়াইলেন। মাঝারি আকারের সমচতুষ্কোণ পুকুরটির চারিপাশে তাল তরু শ্রেণী সীমানা নির্দেশ করিয়া প্রাচীরের মতো দাঁড়াইয়া আছে। পিসিমা দেখিলেন, ঠিক বিপরীত দিকে একদল ভদ্রলোক কি যেন করিতেছে। তাহাদের সঙ্গে একটা টেবিলের মতো কি একটা টানিতে টানিতে লইয়া চলিয়াছে। হ্যাঁ, শিকলিত। পিসিমা বেশ উচ্চকণ্ঠেই প্রশ্ন করিলেন, কারা ওখানে? কেহ উত্তর দিল না। পিসিমা কাছারির দিকে মুখ ফিরাইয়া ডাকিলেন, সিং মশায়! নায়েব সিংহ মহাশয় তাড়াতাড়ি আসিয়া দাঁড়াইলেন। পিসিমা পদশব্দে তাহার আগমন অনুমান করিয়া বলিলেন, দেখে আসুন তো কি হচ্ছে ওখানে আমার সীমানার মধ্যে। কথাটা তিনি তাহার স্বাভাবিক উচ্চকণ্ঠেই বলিলেন। এবার ওদিক হইতে উত্তর আসিল, সাহাপুকুরের সীমানা জরিপ হচ্ছে। শ্রীপুকুরের ওপাশেই সাহাপুকুর। পুকুরের শরিকদের মধ্যে পাড় বাঁটোয়ারা লইয়া একটা মামলা চলিতেছিল। কথাটা সকলেই জানিত। পিসিমা বলিলেন, তা আমার সীমানার মধ্যে শেকল পড়ল কেন? শেকল তুলে নাও ওখান থেকে। ওপাড়ার বৃদ্ধ শশী রায় বলিলেন, আমরা তো তোমাদের সীমানা খেয়ে ফেলিনি, তুলেও নিয়ে যাইনি। বাধা দিয়া পিসিমা বলিলেন, তুলে নিন শিকল আমার সীমানা থেকে। তার কণ্ঠস্বর ও আদেশের ভঙ্গিমায় সকলেই একটু চকিত হইয়া উঠিল। বৃদ্ধ শশী রায় গাঁজাখোর। তিনি ক্ষিপ্তের মতো বলিয়া উঠিলেন, আচ্ছা, হারামজাদা মেয়ে যা হোক। কঠিন কণ্ঠে সঙ্গে সঙ্গে এদিক হইতে উচ্চারিত হইল, কেষ্ট সিং, ওই জানোয়ারটাকে ঘাড় ধরে আমার সীমানা থেকে বের করে দিয়ে এসো। পিসিমার উচ্চ কঠিন কণ্ঠস্বর শুনিয়া
কেষ্ট সিং প্রায় নায়েবের সঙ্গেই আসিয়া লাঠি হাতে দাঁড়াইয়াছিল। বিনা বাক্য ব্যয়ে সে ওপারের দিকে চলিয়া গেল। পিসিমা বলিলেন নায়েবকে নায়েবকে, আপনি যান, সরকারি লোক যিনি জরিপ করতে এসেছেন তাকে বলুন আমি তার সঙ্গে দেখা করতে চাই। বলিয়াই তিনি কাছারি বাড়িতে ঢুকিয়া সতীশকে বলিলেন, সতীশ, কাছারি ঘর খুলে দে, আর পাশের খোঁকার পাড়ার ঘরের মধ্যে দরজা খুলে দিয়ে পর্দাটা ফেলে দে। খোঁকা কোথায়, ডেকে দে। আস্তাবলটার আড়ালে গা ঢাকা দিয়া শিবনাথের শম্ভুর সহিত ফিসফিস করিয়া পরামর্শ করিতেছিল। সেই নেকড়ের বাচ্চা ধরিবার পরামর্শ। তাহার মনের মধ্যে বাঘ পুষিবার শখ নেশার মতো প্রবল হইয়া উঠিয়াছে। রাত্রে স্বপ্নে পর্যন্ত ওই শাবকগুলি মন গহনে খেলা করিতেছে। শম্ভুরও প্রবল উৎসাহ। সে বলিল, ও ঠিক হবে আজ্ঞে, এই ঠিক ঝিকিমিকি বেলাতে ওদের মা বাবাতে বেরিয়ে যাবে, আমরা অমনি গর্ত থেকে বার করে নিয়ে আসব। শিবনাথ একটু চিন্তা করিয়া প্রশ্ন করিল, আর বেশি থাকে না তো? পরক্ষণেই মনে পড়িল, সে পড়িয়াছে মাংসাশী হিংস্র জন্তুরা কখনো 10 জনে মিলিয়া ঘর বাঁধিয়া থাকে না। তাহার মায়ের কথাটাও মনে পড়িল, মানুষ ও জানোয়ারের তফাতের কথা। কিন্তু ইউরোপে নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে। সে আবার চিন্তিত হইয়া প্রশ্ন করিল, আচ্ছা, ওরা দল বেঁধে থাকে না? না, একসঙ্গে দুটোর বেশি থাকে না। আমাদের মাঝিকে জিজ্ঞাসা করুন কেনে। মাঝি অর্থাৎ শিবনাথের সাঁওতাল কৃষাণ। শম্ভু আবার বলিল, একটা বগিদা নিয়ে যাব, থাকেই যদি এক কোপে বলিদান দিয়ে দেবো আজ্ঞে। শিবনাথও চট করিয়া একটা অস্ত্রের সন্ধান করিয়া ফেলিল। ক্রিকেটের উইকেট বল্লমের কাজ করিবে। মনে তাহার উত্তেজনা জাগিয়া উঠিল। থাকেই যদি যুদ্ধ করিবে। ঠিক সেই সময়ই পিসিমার কণ্ঠস্বর তাহার কানে আসিয়া পৌঁছিল, খোঁকা কোথায়, ডেকে দে। সহকারী কানুনগো আসিয়া কাছারি ঘরে বসিলেন। শিবনাথ উভয় ঘরের মধ্যে পর্দাটা ধরিয়া দাঁড়াইয়াছিল। ভিতরের ঘর হইতে আদেশ হইল, নমস্কার কর শিবনাথ। তাহার কথা শেষ হইবার পূর্বেই শিবনাথ নমস্কার করিল। সে বলিল, করেছি পিসিমা। কানুনগোবাবু বলিলেন, আমাকে কিছু বলবেন? পিসিমা ভিতর হইতে বলিলেন, হ্যাঁ, আমাদের সীমানার মধ্যে শেকল আনবার পূর্বে আমাকে কি জানাবারও দরকার নেই? আমি স্ত্রীলোক, আইনের কথা ভালো জানি না। আইন কি আপনাদের তাই? কানুনগো একটু ইতস্তত করিয়া বলিলেন, হ্যাঁ, ম্যাপ অনুযায়ী জরিপ করিলে জানাবার ঠিক দরকার হয় না। প্রশ্ন হইল, ম্যাপ অনুসারেই কি জরিপ করেছেন? কানুনগো জবাব দিলেন না। ওদের কথা মতোই আমি জরিপ করছিলাম, আর ওরা ঠিক আপনার সীমানা জরিপ করাচ্ছিলেন না। তালগাছের বেড়ার জন্য ওপাশে যেতে অসুবিধা হচ্ছিল, তাইতে আপনার সীমানার। এবারে পিসিমা বাধা দিয়া বলিলেন, সীমানা আমার নয়, নাবালকের। এই ছেলেটির অভিভাবক সরকার তরফ থেকে জজ সাহেব, আমি তারই প্রতিনিধি। কানুনগো ভদ্রলোক অভিভূত হইয়া পড়িতেছিল। স্ত্রীলোকের নিকট তিনি এমন প্রশ্নোত্তর প্রত্যাশা করেন নাই। তিনি বলিলেন, আমারই দোষ, আপনাদের অনুমতি নেওয়া সত্যিই আমার উচিত ছিল। তার জন্য আবার বাধা দিয়া পিসিমা বলিলেন, আপনি সরকারের কর্মচারী, আমাদের মান্যের ব্যক্তি, আপনাকে জবাবদিহি করতে আমি ডাকিনি। আমি শুধু ওইটুকু জানতে চেয়েছিলাম। কানুনগো বলিলেন, না না, ওই বুড়ো ভদ্রলোকটির কথায় আমার লজ্জার সীমা নেই। আপনি যদি এর প্রতিকার চান। তাহার কথায় বাধা দিয়া উত্তর আসিল, উনি গাঁজাখোর, তাছাড়া ওপর দিকে থুতু ছুঁড়ে লাভ তো হয় না, সে নিজের গায়েই এসে পড়ে। আর আমার বাপ কি ছিলেন
সে তো এ চাকলার লোকের অজানা নয়। মামলা করে টাকার ডিগ্রি নেওয়া চলে, সম্মানের ডিগ্রি নিতে যাওয়া ভুল। কানুনগো চেয়ার ছাড়িয়া উঠিয়া বলিলেন, তাহলে আমি উঠি। এবার শিবনাথ একটু অগ্রসর হইয়া আসিয়া বলিল, একটু চা খেয়ে যান। কানুনগো হাসিয়া বলিলেন, না না খোকা, সে দরকার হবে না। ভিতর হইতে অনুরোধ হইল, আমাদের হিন্দুর ঘর, তার উপর আমরা জমিদার, আপনি অতিথি সরকারি কর্মচারী, আপনি না খেলে বুঝবো আপনি অসন্তুষ্ট হয়েছেন আমাদের উপরে। কানুনগো এ কথার জবাব দিতে পারিলেন না। শিবনাথ বলিল, চা দেওয়া হয়েছে আপনার। কানুনগো মুখ ফিরাইয়া দেখিলেন ছোট একটি টেবিলের উপর রূপোর রেকাবিতে মিষ্টান্ন এবং ধূমায়িত চায়ের কাপ শোভা পাইতেছে। দুয়ারের পাশে হাতে গাড়ু, কাঁধে গামছা লইয়া চাকর দাঁড়াইয়া আছে। কানুনগো চলিয়া গেলে পিসিমা বাহির হইয়া আসিলেন। বারান্দায় একজন দীর্ঘাকৃতি ভদ্রলোক দাঁড়াইয়াছিলেন। তিনি শৈলজা ঠাকুরানীকে প্রণাম করিয়া বলিলেন, ভালো আছেন? সুযোগ পাইয়া শিবনাথ আবার শম্ভুর সন্ধানে খামার বাড়ির দিকে চলিয়া গেল। পিসিমা ভদ্রলোকটিকে বলিলেন, এসো ভাই এসো। কি ভাগ্যি আমার, লক্ষ্মীর বরপুত্রের পায়ের ধুলো আজ সকালেই আমার ঘরে। কবে এলে তুমি? ভালো ছিলে? ভদ্রলোকটি এই পাড়ারই, রামকিঙ্করবাবু লক্ষপতি ব্যবসায়ী, কলিকাতায় থাকেন। রামকিঙ্করবাবু বলিলেন, পরশু এসেছি, আজ সকালেই বৈঠকখানার দোরে দাঁড়িয়ে এই হাঙ্গামাটা শুনলাম, শুনে তাড়াতাড়ি এলাম, যদি কোনো দরকারে লাগতে পারি। পিসিমা স্মিত মুখে আশীর্বাদ করিয়া বলিলেন, বেঁচে থাক ভাই, ধনে পুত্রে বাড়ন্ত হোক তোমার। তোমাদের পাঁচজনেরই তো ভরসা করি। রামকিঙ্করবাবু হাসিয়া বলিলেন, ভরসা আপনাকে কারো করতে হবে না ঠাকুরন দিদি। লোকে আপনাকে ঠাট্টা করে বলে ফৌজদারির উকিল, তা দেখলাম উকিলের চেয়ে বড় আপনি, আপনি ব্যারিস্টার। পিসিমা হাসিলেন, বলিলেন, আমায় তাহলে এবার কলকাতা থেকে গাউন আর টুপি এনে দিও, আর মামলা থাকলে খবর দিও। রামকিঙ্করবাবু বলিলেন, মামলা একটা নিয়েই এসেছি ঠাকুরুন দিদি, তবে এ মামলায় আপনি জজ সাহেব, একেবারে হাইকোর্ট, এর আর আপিল নেই। পিসিমা বলিলেন, তাই তো বলি, ব্যবসাদার কি বিনা গরজে কোথাও পা বাড়ায়? বেনেতি বুদ্ধি পেটে হয় তাদের, কি বলো শুনি? রামকিঙ্করবাবু বলিলেন, আমার মা মরা ভাগ্নিটিকে আপনাকে নিতে হবে। শিবনাথের আপনি বিয়ে দিচ্ছেন শুনলাম। পিসিমা কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন, তারপর ধীরে ধীরে বলিলেন, এখন এ কথার জবাব দিতে পারলাম না ভাই, কাল জবাব দেব। রামকিঙ্করবাবু এ উত্তর প্রত্যাশা করেন নাই। তিনি ঈষৎ উষ্ণভাবে বলিলেন, কেন, আপনাদের জমিদারের ঘরের উপযুক্ত হবে না আমার ভাগ্নি? পিসিমার মুখ চোখ রাঙা হইয়া উঠিল, কিন্তু আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন, ঠিক উল্টো ভাবছি তাই। ঠিক উল্টো ভাবছি ভাই, ভাবছি হাতির খোরাক জোগাতে কি আমার শিবনাথ পারবে? লক্ষপতির ঘরের মেয়ে আমাদের মতো ছোট জমিদারের ঘরে খাপ খাবে? তাছাড়া তার মা আছে, তারও একটা মত চাই। রামকিঙ্করবাবু একটু অপ্রতিভ হইয়া গিয়াছিলেন। তিনি বলিলেন, না না, আপনার ঠাকুরদার প্রতাপে বাঘে বলদে এক ঘাটে জল খেয়েছে। তার ছেলে শিবনাথ, সে বাঘিনী হলেও বশ মানবে, ওই দেখুন না। সম্মুখেই প্রশস্ত অঙ্গনের মধ্যে তখন শিবনাথ একটা ঘোড়াকে শাসন করিতেছিলেন। কাহার একটা ছোট ঘোড়া, কিন্তু দুরন্তপনায় সে খাটো নয়। ক্রমাগত পিছনের পা দুইটি ছুঁড়িয়া সওয়ার শিবনাথকে ফেলিয়া দিবার চেষ্টা করিতেছিল। শিবনাথ হুকুম করিতেছিল শম্ভুকে, দে তোরে একটা খেজুরের ডাল ভেঙে কাটা শুদ্ধ,
রামকিঙ্করবাবু হা হা করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, শুনছেন? পিসিমার মুখও আনন্দোজ্জ্বল হইয়া উঠিল। তিনি ডাকিলেন, শিবু, শিবু, নেমে আয়। শিবু বলিল, দাঁড়াও না, ব্যাটার পা ছোঁড়াটা একবার বের করে দিই। পিসিমা বলিলেন, কার ঘোড়ায় চেপেছিস, মা শুনলে রাগ করবে। সম্মুখেই এক প্রৌঢ় আধা ভদ্র মুসলমান দাঁড়াইয়াছিল। সে সসম্ভ্রমে ও অভিবাদন করিয়া বলিল, আমারই ঘোড়া মা, আমি আপনাদেরই প্রজা মা। আপনার মহল দোগাছির মোড়ল আমি। পিসিমার মুখ গম্ভীর হইয়া উঠিল। তিনি বলিলেন, তুমি সবজান শেখ। প্রৌঢ় বলিল, আপনাদের গোলাম তাবেদার আমি মা। পিসিমা রামবাবুকে বলিলেন, তুমি কাল সকালে একবার এসো ভাই রাম, ভাগ্নির কুষ্ঠিটাও নিয়ে এসো। আজ দেরি হয়ে গেল, কাল সকালে জলখাবারের নেমন্তন্ন রইল। রামকিঙ্কর হাসিয়া বলিলেন, তাই আসবো, কিন্তু সে মিষ্টি তো আমার ঘটকালির পাওনা, আজকের। পিসিমা হাসিয়া বলিলেন, বেশ তো, 2 থালা খাবে। রামকিঙ্কর হাসিতে হাসিতে চলিয়া গেলেন। পিসিমার মুখে হাসি মিলাইয়া গেল, মুখখানা কঠোর হইয়া উঠিল। তিনি ডাকিলেন, শিবনাথ, নেমে এসো। শিবু শিবনাথ সম্বোধন এবং সম্ভ্রমপূর্ণ ভাষায় আদেশ শুনিয়া বুঝিয়াছিল এ আদেশ অলঙ্ঘনীয়। সে ঘোড়া হইতে নামিয়া কাছারির বারান্দায় আসিয়া দাঁড়াইল। সবজান আসিয়া বলিল, প্রথমেই হুজুরের সঙ্গে দেখা। হুজুরকে সেলাম করতেই হুজুর বলিলেন, ওই পিসিমা আছেন, হোথা যাও, আমি তোমার ঘোড়াটা দেখি। বলিয়া সে এইবার শিবনাথের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া 2 হাতে প্রসারিত একখানি লাল রেশমির রুমালের উপর 5টি টাকা হাজির করিল। শিবনাথ চাহিয়াছিল পিসিমার মুখের দিকে। সেখানে কখন কি ইঙ্গিত সে পাইল সেই জানে। সে টাকা 5টি স্পর্শ করিয়া বলিল, নায়েববাবুর সেরেস্তায় দাও। সবজান করজোড়ে বলিল, আমাকে রক্ষা করতে হবে হুজুর, আমাদের খাজনা নিতে হুকুম দিতে হবে। শিবনাথ পিসিমার মুখের দিকে চাহিয়াছিল। পিসিমার মুখ গভীর গাম্ভীর্যে থমথম করিতেছিল। সবজান বলল, হুজুর। শিবনাথ একবার সবজানের দিকে চাহিয়া দেখিল, তাহার চোখের কোণে অশ্রু জমা হইয়া উঠিয়াছে। সে বলিয়া উঠিল, বেশ তো, খাজনা দাও না তুমি। বলিয়াই সে বলিল, পিসিমা। পিসিমার অনুমতি প্রার্থনায় সবজান একান্ত অনুনয়পূর্ণ কণ্ঠে বলিল, মা। পিসিমা হাসিয়া বলিলেন, মালিকের হুকুম হয়ে গিয়েছে সবজান, সে তো আর না হয় না। সবজান বারবার সেলাম করিয়া উঠিয়া দাঁড়াইল। পিসিমা বলিলেন, 2 ফোঁটা চোখের জলে তুমি আমার কাছে রেহাই পেতে না সবজান, আরও একটু শিক্ষা তোমায় আমি দিতাম। যাক, কিন্তু স্বীকার করে যাও, জমিদারের লোককে বিনা কারণে অপমান আর কখনো। সবজান বলিয়া উঠিল, আমরাও তো আপনার ছেলে মা। পিসিমার ভ্রু কুঞ্চিত হইয়া উঠিয়াছিল। তিনি বলিলেন, কথার উপর কথা বলতে নেই সবজান, ছেলে তোমরা নিশ্চয়ই, কিন্তু অবাধ্যতার জন্যে তোমাদের ওই মালিক শিবনাথের পিঠেও মারের দাগ দেখতে পাবে। এসো শিবনাথ। শিবনাথের হাত ধরিয়া পিসিমা চলিয়া গেলেন। কিছুক্ষণ পর সতীশ চাকর মাটির বাসনে করিয়া জলখাবার আনিয়া বলিল, শেখজি, আপনার জলখাবার। নায়েবের সম্মুখে ছোট একটা কাগজের টিপ ফেলিয়া দিয়া সতীশ নায়েবকে বলিল, শেখজির বিদেয়ে। নায়েব পড়িল, চিরকুটে লেখা রহিয়াছে, দোগাছির মণ্ডল সবজান শেখের বিদায়ের জন্য 1 জোড়া কাপড় ও চাদর আনিয়া দিতে হইবে। সহি করিয়াছেন শিবনাথের মাতা। আর একটা পাশে একটা ঢেরা সহি, ওইটুকু পিসিমার হুকুম। পিসিমা অল্প পড়িতে জানেন, কিন্তু লিখিতে জানেন না। 3 সন্ধ্যায় নিচের তলায় দরদালানে বসিয়া ননদ ও ভাতৃজায়ার মধ্যে কথা হইতেছিল। পাশে একখানি গালিচার উপর বসিয়া পিসিমা পায়ে
তেল লইতেছিলেন। পাশে একখানি ডালায় গোটা সুপারি ও জাঁতি রহিয়াছে। এপাশে শিবনাথের মা হারিকেনের আলোর সম্মুখে বসিয়া মঞ্জুরি সহিযুক্তি টিপের সহিত জমা খরচের খাতা মিলাইয়া দেখিতেছিলেন। অনুজ্জ্বল আলোতেও তাহার দেহবর্ণ মোমের মতো শুভ্র মনে হইতেছিল। খাতাখানি বন্ধ করিয়া তিনি বলিলেন, ঠিক আছে ঠাকুরজি। পিসিমা বলিলেন, বেশ, সতীশকে দিয়ে দাও। সতীশ দাঁড়াইয়াছিল, সে খাতাপত্র লইয়া গেল। পিসিমা বলিলেন, কিছুদিন থেকেই ভাবছি বউ, মনে আমার বড় সাধ, বলি বলি করেও তোমায় বলিনি। অন্তরাল হইতে শুনিলে এখনকার এই পিসিমার প্রাতঃকালের সেই পিসিমা বলিয়া চেনা যায় না। ভাষার ভঙ্গিমায় কোনোখানে মেলে না। এখনকার ভাষার ভঙ্গিমায় কেমন একটা সকরুণ দীনতার আবেদন সুস্পষ্ট। সংশয় করিবার অবকাশ পর্যন্ত হয় না। শিবনাথের মা বলিলেন, শিবনাথের বিয়ের কথা বলছো ঠাকুরজি? চমকিয়া উঠিয়া পিসিমা বলিলেন, শুনেছ তুমি বউ? কে বললে তোমাকে? শিবনাথের মা একটু হাসিলেন, বলিলেন, সকলের কাছেই শুনেছি, তুমি আমাকেই কেবল বলনি, নইলে বলেছ তো পাড়ার সকলকেই। পিসিমা বলিলেন, আমি তো কাউকে বলিনি বউ। শিবনাথের মা আবার হাসিলেন, হাসিতে হাসিতেই বলিলেন, ইচ্ছে করে হয়তো বলনি, কিন্তু তোমার সাধের কথা কখন যে বেরিয়ে গেছে সে তুমি জানতে পারোনি ভাই। পিসিমা বলিলেন, বড় সাধ আমার বউ। ছোট একটি বউ এনে ঘর করি, বাড়ির মেয়ের মতো ঘুরঘুর করে বেড়াবে, শিবুকে দেখে ঘোমটা দেবে না, তার সঙ্গে ঝগড়া করবে। দাদারও আমার তাই সাধ ছিল। দুই ভাই বোনে কত পরামর্শ করেছি। শিবনাথের মা চুপ করিয়া রহিলেন। কিছুক্ষণ উত্তরের প্রতীক্ষা করিয়া পিসিমা বলিলেন, বউ? নতমুখে শিবনাথের মা বলিলেন, ভাবছি ভাই। পিসিমা বলিলেন, এই জন্যই তোমায় আমি বলিনি বউ, ছেলে তো তোমার। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তিনি নীরব হইলেন। শিবনাথের মা বলিলেন, না, শিবনাথ তোমার। যেন শিহরিয়া উঠিয়া পিসিমা বলিলেন, না না বউ, তোমার শিবু তোমার। আমার এ কথা বলো না। আমার হলে থাকবে না। থাকলো না তো ভাই, একদিনে স্বামী পুত্র গেল। আমার মনে হয় কি জানো বউ, মনে হয় তোমার বৈধব্যের জন্যও আমিই দায়ী। ঝরঝর করিয়া চোখের জলে তাহার বুকের বস্ত্রাঞ্চল ভাসিয়া গেল। শিবনাথের মা বলিলেন, কেঁদো না ভাই ঠাকুরঝি, এক্ষুনি হয়তো শিবু এসে পড়বে, তারপর সেও উপদ্রব করবে। তোমার কান্না দেখলে তার উপদ্রব বাড়ে যেন তোমার উপর। সচকিত হইয়া পিসিমা বলিলেন, কই, শিবু তো এখনো ফেরেনি। বাহিরে দুয়ারের গোড়ায় সতীশ দাঁড়াইয়া ছিল। সে বলিল, কই, বাবু তো এখনো ফেরেননি, মাস্টার মশাই বসে আছেন। সঙ্গে সঙ্গে পিসিমা উদ্বিগ্ন হইয়া উঠিলেন, বলিলেন, রাত্রি কটা হলো সতীশ? কেষ্ট সিংকে বল আলো নিয়ে। মা বাধা দিয়া বলিলেন, রাত্রি বেশ হয়নি, কিন্তু শিবনাথকে শাসন করা দরকার হয়েছে ঠাকুরজি। পিসিমা বলিলেন, খুব শাসন করো তুমি আজ, কিছু বলবো না আমি ভাই। আমি ওপরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবো। সেই জন্যই তো সকাল সকাল বিয়ে দিতে চাই আমি। জানো তো, আমাদের বাপেদের গোষ্ঠী হয়তো বয়ে যাবে কখন। মা বলিলেন, সে কথার কথা ঠাকুরঝি, ছেলেকে শাসনে রাখলে বেগড়ায়, তার সাধ্যি কি? আমার যে ভাই অনেক সাধ শিবনাথের উপর, আমি যে বড় বিখ্যাত লোকের মা হতে চাই। পিসিমা বলিলেন, বিয়ে হলে কি তা হয় না বউ? সে তো ভাগ্যের ফল। মা বলিলেন, ভাগ্য তো হবে, ভাগ্যই তো হবে। বাবাকে চিঠি লিখেছিলাম আমি, তিনিও তাই লিখেছেন শৈলজা মায়ের সাথে বাধা দিও না, সে তোমার অধর্ম হবে।
হর্ষোৎফুল হর্ষোৎফুল্ল কণ্ঠে ব্যগ্র ভরে পিসিমা বলিয়া উঠিলেন, তাই লিখেছেন তিনি বউ? তাই লিখেছেন? এই বিবেচনা না হলে মানুষ বড় হবে কেন? তাছাড়া আর একটা কথা কি জানো বউ? আমার তো এই অদৃষ্ট, তোমারও অদৃষ্ট তো ভালো বলতে পারবো না, নইলে এমন রাজার মতো স্বামীকে এই বয়সে হারাবে কেন? তাই ভাবি একটা ভাগ্যমানী মেয়ের ভাগ্যের সঙ্গে শিবুকে বেঁধে দিই। বাহিরে শিবনাথের আস্ফালন শোনা গেল। বন্দুক থাকলে জানো কেষ্ট, ঠিক ওটাকে মেরে আনতাম। মা বলিলেন, তুমি ওপরে যাও ঠাকুরঝি। শৈলজা উঠিলেন, কিন্তু যাইতে যাইতে বলিলেন, বেশ করে কান মলে দিও, যেখানে সেখানে চট্টর মেরো না। শিবনাথ ঘরে ঢুকিল, হাতে একটা উইকেট স্টিক, বগলে একটা নেকড়ের বাচ্চা। শাবকটাকে উঠানে ছাড়িয়া দিয়া বলিল, বলো দেখি রতনদি, কিসের বাচ্চা এটা? রতনদি এ বাড়ির পুরাতন পাচিকা। রতন ইশারা করিয়া দেখাইয়া দিল মাকে, কিন্তু শিবনাথের উৎসাহের সীমা ছিল না। সে বলিল, ও কি, হাত দিয়ে কি দেখানো হচ্ছে? দেখ না, একটা হেঁড়োলের বাচ্চা ধরে এনেছি। হেঁড়োল ইংরেজিতে বলে উল্ফ, হায়েনা। ডু ইউ নো? ইউ ডোন্ট নো। আবার হাত নাড়ে। শোন না, উদশির পাড়ে একটা গর্ত থেকে ধাড়ি দুটো বেরিয়ে গেল, আর আমরা গর্তটা উইকেট দিয়ে খুঁড়ে। মা আসিয়া সম্মুখে দাঁড়াইয়া ডাকিলেন, শিবনাথ। শিবনাথ মায়ের মুখের দিকে চাহিয়া অপেক্ষাকৃত ম্লান স্বরে বলিল, নেকড়ের বাচ্চা ধরে এনেছি মা। হাতটা কামড়ে ছিঁড়ে দিয়েছে কিন্তু, এই দেখ। রক্তাক্ত হাতটা সে মায়ের সম্মুখে প্রসারিত করিয়া ধরিল। মা তাহার কান টানিয়া ধরিয়াছিলেন, কিন্তু হাসিয়া ছাড়িয়া দিয়া বলিলেন, বড় শয়তান হয়েছিস শিবু। নেকড়ের বাচ্চা যদি পিসিমা নাই দেখে, তবে হাতে যে কামড়ে দিয়েছে সেটা দেখে যাক। উপরের বারান্দায় তখন পিসিমার পদধ্বনি ধ্বনিত হইতেছিল। মা বলিলেন, রতন, উনুনে জল গরম করতে দাও দেখি। কেষ্ট ডাক্তারখানা থেকে 1 শিশি আইডিন নিয়ে এসো চট করে, ওদের লালায় বিষ থাকে। তারপর ছেলের দিকে ফিরিয়া বলিলেন, তোমার উপর বড় অসন্তুষ্ট হয়েছি শিবু। যদি ধাড়িটা তোমায় ধরতো তবে কি হতো বলো তো? পিসিমা ততক্ষণে আসিয়া পড়িয়াছিলেন। বলিলেন, ডাক্তারকে ডেকে আন কেষ্ট। শিবু বলিল, এই দেখো পিসিমা, তুমি আমার সঙ্গে কথা কইও না শিবু। মা বলিলেন, কালই এটাকে ছেড়ে দিয়ে আসবে। শিবুর মুখ শুকাইয়া গেল। সে বলিল, ছেড়ে দিয়ে আসবো? হ্যাঁ, নেকড়ের বাচ্চা পুষে কি হবে, ওরা হিংস্র পশু। আর পাখি পশু পাশা, এ 3 কর্মনাশা। তোমার এখন পড়ার সময়, বুঝলে? তাছাড়া হিংসা করা আমি পছন্দ করি না। শিবু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘাড় নাড়িয়া ইঙ্গিতে বলিল, বেশ। মা বলিলেন, বাচ্চাটাকে একটু দুধ দাও দেখি। নেকড়ের বাচ্চাটা এক কোণে দাঁড়াইয়া হিংস্রভাবে ফ্যাঁস ফ্যাঁস করিতেছিল। কেষ্ট বাচ্চাটাকে লইয়া চলিয়া গেল। পিসিমা এতক্ষণে বলিলেন, আমি কাল কাশী যাব বউ, আমায় তুমি বিদায় দাও ভাই। শিবনাথ চুপ করিয়া বসিয়া থাকিতে থাকিতে অকস্মাৎ আরম্ভ করিল, হাতটা যে বড় জ্বালা করছে রতনদি। উহ, মা বলছিল বিষ আছে ওদের। পিসিমাও বারান্দায় বসিয়াছিলেন, তিনি উঠিলেন। মা হাসিয়া বলিলেন, কিছু হয়নি, বসো তুমি। ভারী শয়তান ওটা। ভাইপো এবং পিসিমার মধ্যে এই ধারায় কতক্ষণ যে মান অভিমানের পালা চলিত তাহা বলা কঠিন। এ বাড়ির পক্ষে এই অভিমানের পালা নিতান্তই সাধারণ ঘটনা। তবে পিসিমার অভিমান ক্রোধে পরিণত হইলেই বিপদ। সমস্ত সংসারটার সেদিন আর লাঞ্ছনার শেষ থাকে না। আজিকার ঘটনাও যে অভিমানের মধ্য দিয়া কোথায় গিয়া দাঁড়াইত কে জানে, কিন্তু দৈবক্রমে অকস্মাৎ একটি ছেদ পড়িয়া গেল।
বাড়ির বাহির দরজাতেই কাহার সুগভীর কণ্ঠস্বর ধ্বনিত হইয়া উঠিল, তারা তারা কল্যাণকর মাই। সে কণ্ঠস্বর শুনিয়া শিবু উৎফুল্ল হইয়া উঠিল। ছুটিয়া সে বাহিরের দরজার দিকে আগাইয়া গিয়া ডাকিল, গোসাই বাবা, বাবা হামার রে। পরক্ষণেই বিশালকায় প্রৌঢ় সন্ন্যাসী শিবুকে ছোট্ট একটি শিশুর মতো কোলে তুলিয়া লইলেন। মানুষটি প্রায় 6.5 ফুট লম্বা, তেমনি পুষ্ট এবং বলিষ্ঠ শরীর, মুখে একমুখ দাড়ি আবক্ষ প্রসারিত, হাতে প্রকাণ্ড একটা চিমটা। শিবুর মা বলিলেন, নিত্য আসন এনে দাও রামজি দাদার জন্য। আসুন দাদা, আসুন। পরক্ষণেই শিবুকে সন্ন্যাসীর বক্ষলগ্ন দেখিয়া বলিলেন, নাম শিবু, নাম নাম। সন্ন্যাসী, নারায়ণের সমান। আর তোমার বয়স হয়েছে, নাম, প্রণাম কর। শিবুকে বুকে চাপিয়া ধরিয়া সন্ন্যাসী বলিলেন, তব তো হামি আর তোমারা বাড়ি আসব না ভাই দিদি। শৈলজা ঠাকুরানী বলিলেন, কিন্তু শিবুর যে অপরাধ হবে দাদা। না ভাই দিদি, হবে না, হবে না। কার্তিক দাদা দুর্গা মায়ের কোলে নাচে না ভাই দিদি। শিবুকে তিনি গভীরতর স্নেহে বুকে চাপিয়া ধরিলেন। এই সন্ন্যাসীটি পূর্বে ছিলেন সৈন্যদলের একজন হাবিলদার। বহু যুদ্ধে তিনি গিয়াছিলেন। মণিপুরের রাজবংশকে উচ্ছেদ করিবার জন্য যে খণ্ডযুদ্ধ হইয়াছিল, তাহাতে তিনি ছিলেন। মিশরে প্রেরিত সৈন্যদলের মধ্যে ইনি একজন। আফগানিস্তান এবং বর্মাতেও অনেক দিন কাটাইয়া আসিয়াছেন। শরীরের কয়েক স্থানেই গভীর ক্ষতচিহ্ন আজও বর্তমান। তাহার ঝুলির মধ্যে তিন চারিখানি মেডেল সযত্নে রক্ষিত আছে। একদা কোন এক অজ্ঞাত কারণে সহসা সৈন্যদলের পদ ত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়া বাহির হইয়া পড়িয়াছিলেন। তারপর 15-16 বৎসর পূর্বে একদিন এই গ্রামের মহাতীর্থস্থল, মহাপীঠ বলিয়া খ্যাত অট্টহাস্য দর্শনে আসিয়া কৃষ্ণদাসবাবুর সহিত বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হন। কৃষ্ণদাসবাবু তাহার ওই শখের দেবীবাগে সন্ন্যাসীর জন্য আশ্রয় তৈয়ারি করিয়া দিয়া তাহাকে স্থাপন করেন। বাগানের কালীমন্দির প্রতিষ্ঠাও এই সন্ন্যাসী বন্ধুর প্রেরণায় এবং প্রয়োজনে। কৃষ্ণদাসবাবুর দিক দিয়াও সন্ন্যাসীর নিকট প্রাপ্ত উপকারের পরিমাণ বড় কম নয়। সন্ন্যাসীটি অদ্ভুত কর্মী। তাহারই পরিশ্রমে এবং ওই প্রান্তরে দিবারাত্রি অবস্থানের জন্যই এমন দেবীবাগ গড়িয়া উঠিয়াছে। শৈশব হইতেই শিবু গোসাই বাবার বড় প্রিয়। সংসারের মধ্যে প্রিয়তম বস্তু বলিলেও অত্যুক্তি হয় না। পূর্বে সন্ন্যাসী সন্ধ্যায় আহারের জন্য কৃষ্ণদাসবাবুর সঙ্গে বাগান হইতে বাড়িতে আসিতেন। কখন গোসাই বাবা আসিবেন, সেই প্রতীক্ষায় শিবু পড়া শেষ করিয়া বসিয়া থাকিত। গোসাই বাবা আসিয়া গল্প বলিবেন। সন্ন্যাসীর পার্থিব সঞ্চয়ের ঝুলিটি সামান্যই, কিন্তু গল্পের ঝুলি অসামান্যরূপে বৃহৎ। রূপকথা, যুদ্ধের গল্প, বিচিত্র দেশের কথা তিনি অদ্ভুত সুন্দরভাবে বলিতে পারেন। এমনিভাবে সর্বত্যাগী সন্ন্যাসী এবং স্বপ্নপ্রবণ একটি শিশু, দুইজনে মিলিয়া এক স্নেহের স্বর্গলোকের সৃষ্টি করিয়া তুলিয়াছিল। সে স্বর্গলোক আজও অটুট আছে, তবে সেকালের মতো অহরহ মুখর নয়। ওই পরিত্যক্ত দেবীবাগের মতো নির্জন হইলেও এখনো মধ্যে মধ্যে তাহারা যায় আসে, দেখা হয়। সন্ন্যাসী এখন এই গ্রামেরই সাধারণ দেবস্থান মহাপীঠ অট্টহাস্যের গদিয়ান হইয়া আছেন। অবসর কম, তবুও মধ্যে মধ্যে কৃষ্ণদাসবাবুর বাড়ির সংবাদ না লইয়া পারেন না। শিবুও মধ্যে মধ্যে তাহার কাছে ছুটিয়া গিয়া পড়ে। বৃদ্ধ ও বালকের মিতালির প্রগাঢ়তা দেখিয়া শৈলজা ঠাকুরানী হাসিয়া বলিলেন, দাদা, এইবার তোমার ভরত রাজার মতো অবস্থা হলো। সন্ন্যাসী একটু হাসিলেন, তারপর বলিলেন,
মৃগ শিশু তো ভাগবে, আমি জানি, কিন্তু ভাই দেখো, যোগ সাধনমে ভজন পূজনমে না আচ্ছা, যোগ সাধনমে ভজন পূজনমে না মিলে নন্দলাল, দোনো বাহু মিলকে ঘুমে দুনিয়া ভোর বালক গোপাল। নন্দলাল যখন মিলছে না ভাই, তখন বালক গোপালকে ছাড়ি ক্যাসে, কহো। শিবু কথাটার অর্থ বুঝিয়াছিল। রামায়ণ মহাভারত সে পড়িয়াছে। তাহার মনটা ব্যথিত এবং অভিমানেও কিঞ্চিৎ ক্ষুব্ধ হইয়া উঠিল। সে আপন বাহুবন্ধন শিথিল করিয়া গোসাই বাবার কোল হইতে উঠিয়া যাইবার জন্য সুযোগের প্রতীক্ষা করিয়া রহিল। এই অভিমানের কিছুমাত্র অভ্যাসও সে দিতে চায় না। এ সুযোগ সন্ন্যাসী তাহাকে দিলেন, বলিলেন, যাও পড়ো হামার বাবা, আমি তোমার পড়ার ঘর মে যাব থোড়া বাদ। শিবু নীরবে চলিয়া গেল। সন্ন্যাসী বলিলেন, একটি কথা আমি বলতে এসেছি দিদি। শিবুর শাদির কথা শুনলাম ভাই আজ। শিবুর মা মৃদু হাসিয়া বলিলেন, এর মধ্যে গায়ে রটে গেছে? না ভাই, রামকিঙ্কর বাবুর মা গিন্নিমা বললেন হামাকে। দিয়ে দে ভাই, দিয়ে দে শাদি। কন্যাকে ললাট, বহু সুপ্রসন্ন ললাট ভাই, বহু ভাগ্যমানী কন্যা। এ বাতটি বলনে লিয়ে আমি আসিয়াছি ভাই, কল্যাণ হবে শিবুর। শৈলজা ঠাকুরানী ব্যগ্রভাবে প্রশ্ন করিলেন, নান্তির হাত তুমি দেখেছ দাদা? হ্যাঁ ভাই, হাতের রেখা, ললাট রেখা বহু প্রশস্ত আছে দিদি। ওর ভাই দেখো, রামকিঙ্কর বাবু আজকাল ই জাগাকে প্রধান আদমি। শিবুর হামার বল বাড়বে, সহায় হবে। শৈলজা ঠাকুরানী প্রাণ খুলিয়া কথাটার সায় দিলেন না, শুধু বলিলেন, হুম। শিবুর মা বিনীত হাসি হাসিয়া বলিলেন, তা বটে দাদা, কিন্তু সংসারে কি আর কেউ কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে? সঙ্গে সঙ্গে এই কথাটা ঘুরাইয়া দিয়া তিনি বলিলেন, যান, এখন আপনার বাবার কাছে যান। বুড়ো গোপাল আপনার গল্প শোনবার জন্য ছটফট করছে যে। সন্ন্যাসী আপন ভ্রমের কিছু আভাস পাইয়াছিলেন, আর তাহারও মন শিবুর সহিত গল্প করিবার জন্য ব্যগ্র হইয়াছিল। তিনি উঠিলেন। কিছুক্ষণ পরই তাহার উচ্চ কণ্ঠস্বর ধ্বনিত হইয়া উঠিল, দ ন ন ন ন, যুদ্ধের গল্প হইতেছে, কামান ছুটিতেছে। বিস্মিত নেত্রে শিবু তাহার মুখের দিকে চাহিয়া আছে। গল্প হইতেছে মণিপুর যুদ্ধের। টিকেন্দ্রজিৎ বড়া ভারী বীর, মণিপুর রাজাকে ভাই উনকে সেনাপতি। কি ভাই খিটির মিটির হইল, রেসিডেন্ট সাব কো সাথ বাঁধিয়া গেল লড়াই। হামি লোক তো গেল ভাই, शोहर के बाहर में तो छावनी बैठ गया। उसके बाद कमान से गोला छूटने लगा, दनन दनन। তারপর সেই আধা হিন্দি আধা বাংলা ভাষার বর্ণনার মধ্যে দিয়া যুগ যুগান্তর পার হইয়া শ্রোতা এবং বক্তা উভয়ই মণিপুর যুদ্ধক্ষেত্রের মধ্যে গিয়া উপস্থিত হন। নির্ভীক সেনাপতির মতোই সেই গোলাগুলি সংকুল যুদ্ধক্ষেত্রে তাহারা বিচরণ করে। খর্বাকৃতি, বলিষ্ঠ কায়, অমিত বীর্য টিকেন্দ্রজিৎ তাহাদের মুখোমুখি আসিয়া দাঁড়ান। শহরের দুয়ার ভাঙ্গিয়া পড়ে। উন্মত্ত ব্রিটিশ সৈন্যদল বন্দুকের ডগায় বেয়োনেট বাগাইয়া ধরিয়া শহরের মধ্যে প্রবেশ করিয়া লুণ্ঠন আরম্ভ করিয়া দেয়। हामी और 4 आदमी लाठी मार के दरवाजा तोड़ के एक घर में घुस गइलो। हुआ मिला हमको इतना बड़ा एक सोने का पात। सोनार पात? हाँ, सोने का पात। আমি लेई हमारा পাথলুন के नीचे। কোন যুদ্ধের গল্প হচ্ছে, আর দেরি কত, রাত্রি যে অনেকটা হয়ে গেল। শিবুর মা আসিয়া দুয়ারে দাঁড়াইলেন। গল্পের গতিস্রোতে একটা ছেদ পড়িল। আবার আসিবার প্রতিশ্রুতি দিয়া তবে সন্ন্যাসী
সেদিন মুক্তি পাইলেন। রাত্রে পিসিমা শিবনাথের সহিত কথা কহিতেছিলেন। শিবনাথ এখনো পিসিমার ঘরেই শোয়। শিবনাথকে অন্য কাহারও নিকট রাখিয়া পিসিমার ঘুম হয় না। শিবনাথের মাতামহ থাকেন বেহারে, সেখানে সরকারি চাকরি করেন। তাহার ছেলেরা সবাই কৃতবিদ্য। শিবনাথের মা ছেলেকে শিক্ষিত করিবার অভিপ্রায়ে এবং এই বংশের ধারা, জমিদার সুলভ দর্প, জেদ, উচ্ছৃঙ্খলতা, কঠোরতা ও বিলাস পরায়ণতা হইতে ছেলেকে রক্ষা করিবার উদ্দেশ্যে বহুবার সেখানে পাঠাইবার চেষ্টা করিয়াছিলেন। পিসিমা মুখে কিছু বলিতেন না, কিন্তু কাশী যাইবার উদ্যোগ করিতে বসিতেন। শিবনাথের মা অগত্যা নিরস্ত হইয়াছিলেন। প্রতিবেশিনী অন্তরঙ্গ কেহ কেহ বলিতেন, তা তোমাকে একটু সহ্য করতে হবে বই কি, এই জমিদারি সম্পত্তি তুমি বউ মানুষ চালাবে কেমন করে? শিবনাথের মা হাসিতেন, অধিকাংশ সময়ই এ কথার উত্তর দিতেন না। একবার কাহাকে বলিয়াছিলেন, সম্পত্তির ভাগ্যে যাই থাক, ঠাকুরঝি যে সেখানে পাগল হয়ে যাবে, ওর যে ভরত রাজার দশা হয়েছে, মমতায় যে অন্ধ হয়ে পড়েছে। সে কথা পিসিমার কানে উঠিতে বিলম্ব হয় নাই। তারপর সে তুমুল কাণ্ড। পিসিমা কাশী যাইবার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করিয়া বসিলেন। এ বাড়ির অন্ন জল পর্যন্ত ত্যাগ করিলেন। শিবনাথের মা সম্বন্ধে বড় হইয়াও একরূপ পায়ে ধরিয়া নিরস্ত করেন। পিসিমা বলিয়াছিলেন, কিসের মায়া, কার মায়া? যার জন্য এক বিছানায় স্বামী পুত্র মরে, রাজার মতো ভাই মরে যায়, সে আবার মায়া করবে কার? তবে আছি শুধু তোমার জন্য। তুমি আমার দাদার স্ত্রী, শিবুর মা। তোমার লাঞ্ছনা হবে, 5 জনে বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে বিদেয় করে দেবে, সেই জন্য পড়ে আছি। শিবনাথের মা সে কথা অস্বীকার করিতে পারেন নাই। আজ শৈলজা ঠাকুরানী বলিলেন, এমন করো তো আমি কাশী চলে যাব শিবু। কোনোদিন তুমি খুন হয়ে বসে থাকবে, সে আমি দেখতে পারবো না। শিবু বলিয়া উঠিল, ইউ আর এ কাওয়ার্ড। বিরক্তভাবে পিসিমা বলিলেন, যা বলবি বাংলা করে বল বাপু, আমার বাবা কখনো ইংরেজি বলতো না। শিবু বলিল, তুমি একটি কাপুরুষ, বন্দুকটা দাও না, হেরোলটাকেই মেরে আনবো। দননন দননন। জানো, কামানের মুখে বড় বড় শহর ভেঙে চুরমার হয়ে যায়। পিসিমা বলিলেন, মা তোমার আজ দুঃখ করছিল, কেঁদে ফেললে বেচারি। শিবু চকিত হইয়া বলিল, কেন? পিসিমা বলিলেন, বলছিল আমি যা চাই শিবু তা হলো না। শিবু বলিল, কেন? প্রথম বছর মা আমার হাতে রাখি বেঁধে দিয়েছিল 30শে আশ্বিন। আমি সেই থেকে তো বিলিতি জিনিস কিনি না, পড়াও তো করি। এবার 3rd হয়েছি। আচ্ছা, আর জীব হিংসে করব না। পিসিমা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, আর একটি কথা বলি শোন, চারিদিক থেকে তোর বিয়ের সম্বন্ধ আসছে। শিবনাথের মনে রং ধরিয়া গেল। সে বলিল, বিয়ে হবে নাকি আমার? পিসিমা হাসিয়া বলিলেন, এই মাঘ মাসেই বিয়ে হবে। তা কোথায় বিয়ে করবি বল দেখি? হৃদয়বাবু পুলিশ সাহেব ধরেছে তার নাতনির জন্য। নবীনবাবু উকিল তো ধরেই আছে। আজ আবার রামকিঙ্করবাবু এসেছিল ওর ভাগ্নি নাতনির জন্য। শিবনাথ বলিয়া উঠিল, দূর, ওর ওর পোঁটা পড়ে নাক দিয়ে, দূর দূর, ও হবে না। পিসিমা হাসিয়া বলিলেন, ছোটবেলায় সে সবারই নাক দিয়ে পোঁটা পড়ে রে, তোরও তো পড়তো, অন্য মেয়েরও পড়ে, বড় হলে কি পড়বে? শিবনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, ভারী ভারী বকে ওটা পিসিমা, সেদিন আমাকে গাল দিয়েছিল, মুখ পোড়া বলে। হাসিয়া পিসিমা বলিলেন, ছেলে মানুষ রে, ওর কি জ্ঞান আছে? সেদিন যে আমাদের বাড়িতেই তোর পিঠে চেপে বলেছিল, ঠাকুরদাদার গায়ে বাগবাজারের দই, ঠাকুরদাদার সঙ্গে দুটো মনের কথা কই। সে কেমন মিষ্টি করে বলেছিল বল দেখি। শিবনাথ চুপ করিয়া রহিল।
গ্রাম সম্পর্কে শিবনাথের সহিত নাতনির ঠাকুরদা নাতনি সম্বন্ধ। গ্রাম সম্পর্কে শিবনাথের সহিত নান্তির ঠাকুরদা নাতনি সম্বন্ধ। পিসিমা বলিলেন, গণকদের কাছে শুনেছি, আজ রামবি দাদাও বললেন, মেয়ের ভাগ্য নাকি খুব ভালো, অবৈধব্য যোগ আছে, আর ধন স্থান পুত্রস্থান খুব ভালো, সহজে এমন মেলে না। মেয়ে দেখতেও ভালো, রং ফর্সা, নাকটিই একটু খেঁদা। শিবনাথ ভাবিয়া চিন্তিয়া বলিল, যা মনে হয় তোমাদের তাই করো বাবু, বিয়ে একটা হলেই হলো।